সেনাবাহিনী যেন তার অবস্থানটি পরিষ্কার করে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কি চায় সেই জিনিসটি মানুষের সামনে যেন তুলে ধরেন। যারা উপদেষ্টা হয়েছেন, কথা ছিল তারা তাদের সম্পদের হিসাব দিবেন, দিয়েছে ভাই সবাই? কেউ তো দেয় নাই। একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যেতে পারবেন না। তারা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে। রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে আসলে করিডোর দেওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজে এই ধরনের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিনিয়র অফিসারদের একটি অংশ চান না এটি যেন করা হয়। আওয়ামী লীগ বিরোধীদের মোহ ভাঙতে 9 মাসও লাগলো না, তার ভেতরে এই মোহ ভঙ্গ হয়ে গিয়েছে। নাজমুত সাকিব নাগরিক টিভির, এখন এই নাজমুত সাকিবই শেখ হাসিনাকে ইউনুসেসে ভালো মনে করে। বাংলাদেশ সেনাবাহিনীতে কি সত্যি মত বিরোধ? বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করতে চাইতেছেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, মাত্র কয়েকদিন আগে আপনাদের সামনে সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার একটি আহ্বান ছিল, যেই ইস্যুটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর, মানুষকে ভাবিয়ে তুলেছে। রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে আসলে করিডোর দেওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা, প্রতিটি মানুষ উদ্বেগের মধ্যে। সেই জায়গা থেকে আহ্বান জানিয়েছিলাম সেনাবাহিনী যেন তার অবস্থানটি পরিষ্কার করে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কি চায় সেই জিনিসটি মানুষের সামনে যেন তুলে ধরেন। যেহেতু যে বাহিনীর কাজ প্রতিরক্ষার, সেই প্রতিরক্ষাই যেন হুমকির মধ্যে না পড়ে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হুমকির মধ্যে না পড়ে, সেই জায়গা থেকে তো নিশ্চয়ই সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। তারা তো আর কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেবে না নিশ্চয়ই। এবং এই জায়গা থেকে আমি যতটুকু জানতে পেরেছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজে এই ধরনের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিনিয়র অফিসারদের একটি অংশ চান না এটি যেন করা হয়। তাদের অনেক ধরনের যুক্তি থাকতে পারে, তাদের অনেক ধরনের চিন্তাভাবনা থাকতে পারে, তাদের মধ্যে যে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে, আমি সেই শব্দটি উচ্চারণ করতে চাই না, বিভক্তি শব্দটা, তবে মতবিরোধের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, অনেকে বলতে চান যে সেখানে সেনাবাহিনী সরব উপস্থিত থাকলে সীমান্ত পাহারায় আরও জোরদার করা যাবে, এই ধরনের কিছু যুক্তি থাকতে পারে। কিন্তু আমি এ প্রশ্নও তুলেছিলাম এই আহ্বান জানানোর আগে, সেনাবাহিনীর অবস্থানটি তারা যেন জানায়, এই আহ্বান জানানোর আগে এই প্রশ্ন তুলেছিলাম আমাদের এখন যিনি বা সরকারের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাকে কি কারণে, কি উদ্দেশ্যে এই পদে বসানো হলো? তিনি তো ছিলেন রোহিঙ্গা বিষয়ক অগ্রাধিকার সম্পর্কিত বিশেষ দূত। কেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হলো, করা হলো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হোল্ড করা সত্ত্বেও? এবং প্রশ্ন তুলেছিলাম যে এই ধরনের পদে নিয়োগ দেওয়ার আগে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই মুহূর্তে তো সেনাবাহিনী একটি ভাইটাল রোল রয়েছে এবং সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অন্তত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ক্ষেত্রে রয়েছে। তিনি নিজেও 5 আগস্ট সবার উদ্দেশ্যে বলেছিলেন, জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে তার উপরে যেন বাংলাদেশের মানুষ আস্থা রাখেন, এবং নিঃসন্দেহে বাংলাদেশের আগামী যে নির্বাচন সেখানে সেনাবাহিনীর একটি মুখ্য ভূমিকা থাকবে। সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়েছে কিনা। যেহেতু তিনি তখন রাশিয়া সফরে ছিলেন, সেই সফর চলাকালীন সময়ে কেন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো সে প্রশ্নটিও তুলেছিলাম। যতটুকু জানতে পেরেছি, ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়াতে খুব স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা বাহিনীতে বা সেনাবাহিনীতে তার একটি প্রভাব এরই মধ্যে পড়ার কথা, এবং সে কারণেই কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা চাইছেন যে করিডোরটি দেওয়া হোক। এর শতভাগ সত্য তো আমি জানি না, আমি যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, যদিও ডক্টর খলিলুর রহমান মাত্র 2 দিন আগে জানিয়েছেন যে
যে উত্তেজনা, যে উদ্বেগ বাংলাদেশের মানুষের মধ্যে দেখা দিয়েছে, রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশ করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু নয়। এমন কোনো চূড়ান্ত আলোচনা কারোর সঙ্গে হয়নি, এটি প্রাথমিক আলোচনা পর্বে রয়েছে। তিনি এই কথা একটি অনুষ্ঠানে ব্যক্ত করলেও মানুষ তার উপরে আস্থা রাখতে পারছে না, না রাখারও যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এর আগে আমরা শুনলাম যে বিমস্টেক সম্মেলনে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়া হবে প্রথম লটে। এটা যে একেবারে মানুষকে বুঝ দেওয়ার মতো একটা কথা, মানে একটা বিষয়, এটি ব্যাখ্যা না করলেও চলে। তার কারণ গত এক বছরেই শুধুমাত্র ঢুকে পড়েছে কক্সবাজারে 1,18,000 রোহিঙ্গা, আর 1,18,000 রোহিঙ্গার নিবন্ধনই কেবল হয়েছে। এর বাইরে তো আরও অনেকে থাকতে পারে। যদিও সরকারের কারো পক্ষ থেকে কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে না, গণমাধ্যমে যেভাবে আসছে, গণমাধ্যমে যেভাবে ছড়ানো হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে যা দাবি করা হচ্ছে সেগুলো আসলে ঠিক নয়। রোহিঙ্গা ঢুকেছে ঠিকই, এত পরিমাণ নয়, কিন্তু সেখানে দায়িত্বরত কর্মকর্তারাই তো গণমাধ্যমকে জানিয়েছেন যে এই এক বছরে 1,18,000 রোহিঙ্গা নতুন করে কক্সবাজারে প্রবেশ করেছে। এখন নতুন করে রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে অনুপ্রবেশ বাড়ার পিছনে কী কারণ? আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আর আরাকান আর্মির মধ্যে যেই দ্বন্দ্ব, যে সংঘর্ষ সেখানে চলছে, সেখানে ক্রস ফায়ারে পড়ে নির্যাতনের শিকার হয়ে এই মানুষগুলো বাংলাদেশের দিকে ছুটে আসছে। এখন আবার শোনা যাচ্ছে যে এটাও আগে আপনাদেরকে জানিয়েছি যে আরসাকে মার্জ করাতে চায় আরাকান আর্মির সঙ্গে, যাতে তারা একসাথে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিতে পারে। এবং এর পেছনের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র, এগুলো নতুন করে কিছু বলা নেই, এই কদিন ধরে আমরা বলে আসছি। কথা হচ্ছে যে এটি যদি হয় কোনোভাবে, এটি সম্ভব চীনের পক্ষে মেনে নেওয়া, রাশিয়ার পক্ষে মেনে নেওয়া, ভারতের পক্ষে মেনে নেওয়া। আর আরাকান আর্মি এবং আরসা যে একসাথে মার্চ করে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটিরও তো কোনো প্রশ্ন ওঠে না। এবং এক্ষেত্রে সৌদি আরবও এগুলোকে সমর্থন করবে না, তখন সৌদি আরব শেল্টার দেয় আরসাকে। আর ঐতিহাসিকভাবে আরসা এবং আরাকান আর্মি মুখোমুখি অবস্থানে সবসময়। আরসা মুসলমানদের মধ্য থেকে গড়ে ওঠা সশস্ত্র সংগঠন, আর আরাকান আর্মি তো আমরা সবাই জানি যে বুদ্ধিস্টদের মধ্য থেকে গড়ে ওঠা সশস্ত্র সংগঠন। এটি করতে গেলে তো বা যে কোনো রাষ্ট্রের মধ্যে থেকে করিডোরটা দেওয়া যদি লাগে অন্য কোনো রাষ্ট্রে বা বিশেষ পক্ষের উদ্দেশ্যে, সেখানে তো কয়েকটি পক্ষের সম্মতি প্রয়োজন। অন্তত এক্ষেত্রে 4টি পক্ষের সমর্থন প্রয়োজন। একটা হচ্ছে বাংলাদেশ তো আছেই, জাতিসংঘের সমর্থন প্রয়োজন, জাতিসংঘ আছে, যুক্তরাষ্ট্রের পক্ষে খেলা করছে, মিয়ানমার সামরিক বাহিনী বা মিয়ানমার সরকারের সমর্থন প্রয়োজন, আর আরাকান আর্মি। এইখানে হয়তো 3টি পক্ষ একসাথে আছে, আরাকান আর্মি, বাংলাদেশ এবং জাতিসংঘ, যুক্তরাষ্ট্র পেছন থেকে আছে। কিন্তু আর যাদের কথা বললাম, তারা কি কোনোভাবেই সম্ভব তাদের পক্ষে মেনে নেওয়া? চীন, রাশিয়া, ভারত। এবং এর সঙ্গে আরও একটি কথা জানিয়ে রেখে, অবশ্যই জাতিসংঘের রেজলিউশনের বিষয়টি আনতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সেই রেজলিউশন নেওয়াও সম্ভব, গ্রহণ করা সম্ভব। সেখানে চীন ভেটো দেবে না, রাশিয়া ভেটো দেবে না, প্রত্যেকের তো যার যার স্বার্থ রয়েছে মিয়ানমারে। শুধু একা যুক্তরাষ্ট্র ক্যাপচার করে নেবে, নিয়ন্ত্রণে নিয়ে নেবে, আর সবাই বসে বসে আঙুল চুষবে, প্রশ্নই ওঠে না। তাহলে কোন জায়গা থেকে আমাদের সরকার এটি নিয়ে ভাবনার সময়ও পায়, আলোচনা করার সুযোগ পায়? কী উদ্দেশ্যে? এজেন্ডাটা কি? এজেন্ডা তো আমরা এর মধ্যে আলোচনা করেছি অনেক কিছুই, কিন্তু তারপরও এইগুলোকে ইস্যু করে কেন মানুষকে উদ্বেগের মধ্যে রাখা হবে? সেই জায়গা থেকে আমার আহ্বান ছিল সেনাবাহিনীর প্রতি, যেন তারা তাদের অবস্থানটি জানায়। এবং অবশ্যই সেনাপ্রধান, যেহেতু তার কাঁধেও অনেক দায়িত্ব, রাষ্ট্র মেরামতের দায়িত্বে যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো, নিশ্চয়ই তা নয়। এবং বিশেষ করে 5 আগস্টের পরে সেনাবাহিনীর একটা প্রধান ভূমিকা তো রয়েছেই, সেটা তো আমাদের স্বীকার করতেই হবে। সেই জায়গা থেকে
অবশ্যই আমরা যে তথ্যগুলো পাচ্ছি, যে সংবাদগুলো পাচ্ছি, যেই মতবিরোধী সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা তো আশা করব দেশের স্বার্থে, ব্যক্তি বিশেষের কোনো স্বার্থে নয়, দেশের স্বার্থে সেনা সদস্যরা ঐক্যমত্যে পৌঁছাবেন এবং সেটি যত দ্রুত সম্ভব সেনাপ্রধান যেন আমাদেরকে তাদের অবস্থানটি পরিষ্কার করেন। বিএনপি যাই বলুক, ডক্টর ইউনূস সরকার আইন প্রণয়ন করছে, নির্বাচিত সরকারের মতোই সংস্কারও শুরু করেছে। বড় ঘটনা শুরু হয়ে গেছে দর্শক। খবর, খসড়া ও চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত গুরুত্বপূর্ণ 3 আইনে যা আছে, এর মানে একটা নির্বাচিত সরকারের মন্ত্রিসভা যেরকম কোন একটা আইনের খসড়া তৈরি করে, একটা নির্বাচিত সরকারের মন্ত্রিসভা যেরকম আইনটা পাশ করে সংসদে, আর এরা গেজেট করবে, জাস্ট কোন আইনের সংশোধন করে, এমনকি কোনো সংস্কার যেরকম বাস্তবায়ন করে, প্রজ্ঞাপনের মাধ্যমে এরকম সংস্কার বাস্তবায়ন বা এগুলো ডক্টর ইউনূস সরকার শুরু করে দিয়েছে। তো বিএনপির যে অভিযোগ যে এই সরকারের ম্যান্ডেট নাই, তারা এটা করতে পারে না, তারা কিছু রুটিন কাজ করবে, তারা নির্বাচিত সরকারের মতো কাজ করতে পারে না, তারা সংস্কার করতে পারবে না, এগুলো নির্বাচিত সরকার করবে, এগুলো ডক্টর ইউনূস সরকার 4 আনারও দাম দেন না। এই সরকার নিজেদেরকে নির্বাচিত সরকারের মতো কিংবা ম্যান্ডেট প্রাপ্ত সরকারের মতো মনে করে। তারা শুধু শিডিউল বা রুটিন কাজ না, কিংবা নির্বাচন সংক্রান্ত কাজ না, তত্ত্বাবধায়ক সরকার মতো আচরণ করছে না। এই সরকার একদম নির্বাচিত সরকারের মতো আচরণ করছে। গ্রেট, কারণ এই সরকারের ম্যান্ডেট আছে। ম্যান্ডেট এই বাংলাদেশের যে কথিত ইলেকটোরাল ম্যান্ডেট, তার চাইতে আরো অনেক শক্তিশালী ম্যান্ডেট, হিউজ পপুলার ম্যান্ডেট, কনসেনসাস ম্যান্ডেট আছে। অতএব এটা একটা যুগান্তকারী ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এটা একটা মাইল ফলক যে সরকার নির্বাচিত সরকারের মতো আচরণ করছে, তারা আইন প্রণয়ন করছে, আইন পাশ করছে, প্রজ্ঞাপন জারি করছে, সংস্কার করছে। যেমন এই যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এটা নিশ্চিত করেছে না? আপনারা জানেন যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, এটা প্রফেসর ইউনূস দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। মানে এগুলো নিয়ে তেমন আলাপ আলোচনা হবে না, কিছু পলিটিক্যাল সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা কিছু নেই। এটা ডক্টর ইউনূস সরকার বাস্তবায়ন করবেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আমরা খবরটা যদি দেখি, এটা যুগান্তকারী। যেমন শেখ মুজিবের সমালোচনা করলে এখন আর কোনো শাস্তি হবে না, এগুলো অনেক কিছু বাতিল করেছে, অনেক আইনের ধারা বাতিল করেছে, অনেকটা সংযোজন করেছে। এটা পার্লামেন্ট বা নির্বাচিত সরকার করে। এটা অন্য 10টা ইন্টারিম কিংবা তত্ত্বাবধায়ক সরকারের মতো হলে এই কাজ করার কথা না, কিন্তু করছে। গ্রেট, স্যালুট। ডক্টর ইউনূস এদেশ শাসন করছেন। আমরা একটা কথা শুরুতেই বলছি, ডক্টর ইউনূস মাস্ট রুল দিস কান্ট্রি, হি হ্যাজ টু রুল দিস কান্ট্রি। তাকে এই দেশটাকে শাসন করতে হবে। বললে হবে না যে না সবাই বললে আসি না হইলে নাই, না, তাকে জনগণ দায়িত্ব দিয়েছে, তাকে কাজ করতে হবে। সবাই সব কাজে সমর্থন করবে না, জাতির জন্য যেটা কল্যাণকর সেটা তাকে করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রীয় 3টি গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এটাই একটা যুগান্তকারী মাইল ফলক। যদিও এরকম কাজ ছোটখাটো এর আগেও করা হয়েছে, কিন্তু যখন করা হয়েছে তখন কিন্তু বিএনপি সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলে নেই। তো এবারের যে 3টা ঘটনা, এটা বিএনপি সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করার পর। অতএব এটা বিএনপিকে একটা চপেটাঘাত হিসেবে আমরা দেখতে চাই। খসড়া চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত আইনগুলো হলো সাইবার নিরাপত্তা আইন, সিভিল প্রসিডিউর অ্যাক্ট এবং সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। 3 আইনের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চূড়ান্ত খসড়া অনুমোদনের আগে মোট 25 বার খসড়া আইন পরিবর্তন করা হয়। আইন বিচার ও সংসদীয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছে, তার জানা মতে বাংলাদেশে এই আইনটির মতো কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি। এছাড়া সংসদীয় নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইনের সংশোধনের অনুমোদন নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ শীঘ্রই করতে পারবে। এছাড়া সিভিল প্রসিডিউর কোড এর চূড়ান্ত অনুমোদনের ফলে এখন আর মামলা নিষ্পত্তির জন্য বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরপাক খেতে হবে না। এই যে একটা যুগান্তকারী সংশোধন,
পরিবর্তন। এটা বিএনপির ভাষায় এটা পার্লামেন্ট ছাড়া অসম্ভব, কিন্তু করছে না ডক্টর ইউনূস। এখন ঠেকান কি করবেন? হরতাল দেন। আসিফ নজরুল এই তথ্যগুলো তুলে ধরেছেন। তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরই আগের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যুগোপযোগী একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর বিভিন্ন সময় একটি ড্রাফট করা হয়। বিএনপি রাগ হবেন না? এই যে আইন করা, আইন এইগুলো করে, এগুলো এই সরকারের কাজ। আপনি কেন বলেন না বিএনপি যে এটা করতে পারে না? হাসিনার আইন বাতিল, এটা হাসিনা আর বিএনপি দুই দল করতে পারে, অন্য কেউ করতে পারে না, একটু বলেন। আসিফ নজরুল বলেন, আইনটি প্রণয়নের প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ অনেক কষ্ট করেছেন। এছাড়া প্রযুক্তি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সবাই মিলে অনেক পরামর্শ সভা করে। আসিফ নজরুল জানান, তার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত বেশি কনসালটেশন কখনো হয়নি। এই আইনটির 25 বার খসড়া পরিবর্তন করা হয়। তিনি জানান, সর্বশেষ আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল তাদের সঙ্গে সিভিল সার্ভিসের সদস্য 3 ঘন্টা একসঙ্গে বসে আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি উত্থাপন করা হয় এবং সেখানে সর্বশেষে একটি সংশোধন করে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। খসড়া অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে বেটিং হবে, তারপর গেজেট নোটিফিকেশন হবে। এই সপ্তাহের মধ্যে হয়তো চূড়ান্ত প্রয়োগযোগ্য আইনের পরিণতি হয়ে যাবে বলে তিনি জানান। রাইট, যেহেতু সরকারের ম্যান্ডেট আছে, আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম সংস্কারের আগে ওই ভুয়া সিস্টেমের মাধ্যমে আইন প্রণয়ন করার দরকার নেই। ডক্টর ইউনূস সরকার এভাবে মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে অনুমোদন দেবে, তারপরে আইন মন্ত্রণালয় যাচাই বাছাই করবে, গেজেট প্রকাশ করে দেবে, রাষ্ট্রপতি স্বাক্ষর করবে, আইন হয়ে যাবে। পার্লামেন্টে কি হয় এটা আমরা জানি। এক ব্যক্তি যা বলে ওইটাই, শেখ হাসিনা যা বলতো এর বাইরে জনগণ কি বলে, কোন এমপি কি বলে, ওগুলো ভুয়া। তো বিএনপি ক্ষমতা আসলে সেম। এই জন্য আইন প্রণয়ন বা সংস্কারের যে কাজগুলো যেটা জরুরি, এটা ডক্টর ইউনূসকে এভাবেই করতে হবে, প্রজ্ঞাপনের মাধ্যমে। আর সংস্কারের পর পার্লামেন্ট সত্যিকার পার্লামেন্ট হয়ে উঠবে, আমরা বিশ্বাস করি। জানা গেছে, প্রস্তাবিত অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অনলাইন জুয়া নিষিদ্ধ, সাইবার স্পেসে নারী শিশু বিষয়ক যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া আগের সাইবার সিকিউরিটি অ্যাক্টের 9টি ধারা বাতিল করা হয়। এই 9টি ধারাই ছিল কুখ্যাত ধারা। এ ধারার 95% মামলা দায়ের হয়েছিল। এ মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া কিছু আর্টিকেলে পরিবর্তন করা হয়েছে। কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টি অপরাধ রাখা হয়েছে। একটি হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ বা হুমকি দেওয়া, আরেকটা হচ্ছে ধর্মীয় বা ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর। জনগণ এটাই চায়। কোনো রাজনৈতিক নেতাকে গালি দিলে শাস্তি হবে এটা না, শুধু ধর্মের জায়গাটা আর ওই নারী শিশু নির্যাতন বা যৌন হয়রানি হয়, কারো জীবন হুমকির মুখে পড়ে, এই জায়গাটা বাদে আপনি যে কারো সমালোচনা করতে পারেন। শেখ মুজিবকে সকাল সন্ধ্যা গালি দিতে পারেন, ডক্টর ইউনূসকেও গালি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডক্টর ইউনূসকে গালি দিলেও কোনো মামলা হবে না, ক্লিয়ার কথা। এছাড়া দক্ষিণ এশিয়া প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি কোনো প্রকার সাইবার অপরাধ করা হয় তাহলে তাকে শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা সাইবার অপরাধ করা যায় এমন কাজ কিন্তু তারা করে না, এটা মনে রাখতে হবে। এগুলো আর্টিফিশিয়াল এআই কর্তৃপক্ষ তারা সচেতন। যেমন কারো আপত্তিকর ছবি তৈরি বা এগুলোতে তারা হেল্প করে না। তারপরও এটাকে নানানভাবে ডিস্টর্ট করা যায় বা এআই কিছু হেল্প নিয়ে, অন্য জায়গা থেকে কিছু হেল্প নিয়ে এগুলো অপরাধ করা যায়। এ ধরনের মামলা কারো বিরুদ্ধে হলে সেটি আমলি আদালতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে যাবে। যাওয়ার 24 ঘন্টার মধ্যে তিনি যদি দেখেন মামলা কোনো মেরিট নেই, তাহলে তিনি প্রি ট্রায়াল স্টে মামলা বাতিল করে দিতে পারবেন। যেসব বিধান বিলুপ্ত করা হয়েছে, যেমন শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিভ্রান্তিকর উৎসাহমূলক প্রচারণা বন্ধ সংক্রান্ত যে বিধান, সেটি বিলুপ্ত করা হয়েছে। এতে অসংখ্য হয়রানিমূলক মামলা হতো, অনেক সাংবাদিক এই মামলা ভিকটিম হয়েছেন। এছাড়া এ ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এটাই জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা যাবে, জাতীয় সঙ্গীত পরিবর্তনে দাও। আমি নিজেই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, এই রঠার সঙ্গীত আমি চাই না, নতুন জাতীয় সঙ্গীত চাই। কোনো সমস্যা আছে? অথচ এই কথা আগে হাসিনা আমলে বললে জেলে যেতে হতো না। এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। জাতীয় পতাকাকে আমরা রেসপেক্ট করি, কোনো আপত্তি নেই, তবে জাতীয় পতাকা অবমাননা করা যাবে না। এটা পতাকা আইন আলাদা থাকবে, কিন্তু এটা এই সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করতে হবে, নট নেসেসারি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, এ ধরনের কন্টেন্ট বা কথাবার্তা বলার জন্য প্রচুর মামলা হতো, এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। আক্রমণাত্মক হিংসা বা ভীতি প্রদর্শনমূলক তথ্যপত্র প্রকাশ, এতে সময় সব ধারা বাতিল করা হয়েছে। এগুলোর অপব্যবহার হতো। নতুন গেজেট নোটিফিকেশন দিন পর্যন্ত 9টি ধারা যে মামলা থাকবে সেগুলো সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নতুন আইন জামিনযোগ্য ধারা রাখা হয়েছে।
যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ, এইগুলো নিয়ে আমরা একসময় অনেক কথা বলতাম। এগুলো কিন্তু সুখবর দর্শক, যে এরকম অনেক হয়রানিমূলক বিষয় থেকে এই জাতি মুক্তি পাচ্ছে। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ডক্টর ইউনূস সরকারের হাত ধরে। আপনি মত প্রকাশ করতে পারবেন, আপনাকে আইনের ফাঁক ফোকরে আটকানো হবে না। সিভিল প্রসিডিউর সিপিসি চূড়ান্ত অনুমোদন, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এত বড় একটা ঘটনা সিপিসি চূড়ান্ত অনুমোদন, এটা এই ডক্টর ইউনূস সরকার করবে, এটা এই ভারতের মাথা খারাপ। আর ভারতের মাথা খারাপ মানে বিএনপি আওয়ামী লীগের মাথা খারাপ। কিছুদিন আগে সিভিল প্রসিডিউর কোড নীতিগত অনুমোদন করা হয়েছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইন। বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ লাগে। আমরা এখানে অনেকগুলো পরিবর্তন এনেছি। গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে, আগে ইচ্ছে মতো মামলা মুলতবি করা যেত, যাই হোক এখন আর মুলতবি করা যাবে না। আগে সিপিসি মামলা আর্জি লিখিত স্টেটমেন্ট দিত আইনজীবীরা, বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাতো, সেখানে কনসার্ন ব্যক্তি সম্মতি দিত, তারপর আদালত সেটা শুনতো শুধুমাত্র। যাই হোক, এখানে এইভাবে আরো অনেক সমস্যার সমাধান করছেন। মানে ডক্টর ইউনূস সরকার আইন প্রণয়ন করছে, সংস্কার করছে নির্বাচিত সরকারের মতো অধিকার নিয়ে, কারণ তাদের পপুলার ম্যান্ডেট আছে। পপুলার ম্যান্ডেটের উপর এই সকল বিকৃত ইলেকট্রাল ম্যান্ডেট কিছুই না। ডক্টর ইউনূস হ্যাজ রাইট টু ডু দিস, এবং এগিয়ে যাক। গতকাল ছিল শাপলা চত্বর ব্যাসাকারের 1 যুগ পূর্তি। 2013 সালের 5 মে এই ঘটনাটা ঘটেছিল। গতকাল যতটা আলোচনা হবার কথা ছিল, আমি ধারণা করি সেই অর্থে অতটা আলোচনা হয়নি। ইনফ্যাক্ট হেফাজত এর আগে একটা সমাবেশ করেছে 2-3 দিন আগেই, সেটা তাদের বেশ কিছু দাবি এবং এর মধ্যে নারী নীতি বিষয়ক, নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা একটা এজেন্ডা হওয়াতে যাবতীয় আলোচনা ওই দিকে চলে গেছে। এবং শুধু সেটা না, সেই সমাবেশের মঞ্চে নারীদের প্রতি যে ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আমরা যদি সহজ ভাষায় বলি, সেটা নিয়েও প্রচুর বিতর্ক হওয়াতে আমি ধারণা করি 5 তারিখের এই মর্মান্তিক ঘটনাটা তুলনামূলকভাবে থামাচাপা পড়ে গেছে। আমি দেখলাম হেফাজত ওই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। খুবই অবাক লাগে, মঞ্চে এটার প্রতিবাদ হওয়া উচিত ছিল। যখন কেউ মঞ্চে এ ধরনের শব্দ ব্যবহার করছিলেন, হেফাজতের যারা সিনিয়র ছিলেন তারা সেখানেই এটার প্রতিবাদ করা উচিত ছিল, বা খুব অল্প সময় পরই। এটা নিয়ে যখন প্রচুর শোরগোল হলো, প্রচুর কথাবার্তা হলো, তখন তারা এই কাজটা করলেন। তারপরও তারা করেছেন, এটুকুকে আমরা সাধুবাদ জানাই। এসব করে আসলে দিনের শেষে মানুষের সহানুভূতি নষ্ট হয়। আর একটা কথা খুব জরুরি, মানে অপরাধ সবার জন্যই অপরাধ, কিন্তু যখন যারা ইসলামের কথা বলেন, যারা ধর্মগুরুরা আছেন, যারা নানান ইস্যুতে হেফাজতে ইসলাম বলছেন, তারা ইসলামের অনেক কিছুর ব্যাপারে তারা সে ভ্যানগার্ডের ভূমিকা নেন বলে দাবি করেন, তাদের দিক থেকে এসব হওয়া একেবারেই অনুচিত। তাদের কাছে এক্সপেকটেশন আমাদের বেশি থাকবে, উনি আর জাস্ট একজন আমজনতা নন। সুতরাং আমি আশা করব তারা ভবিষ্যতে তাদের দাবি দেওয়া প্রকাশের ক্ষেত্রে এই সতর্কতাগুলো রাখবেন। যাই হোক, আমরা 5 মের ঘটনা নিয়ে কয়েকটা কথা, এবং তার আগে এটাও হয়তো একটু শুরুতে বলে রাখি যে শেষ অংশে আমরা এটাও বোঝার চেষ্টা করব, আজকে আমরা 1 যুগ পরে যদি দেখি ওই 5 মের মহাসমাবেশ এবং যে ম্যাসাকার হয়েছে, যে ক্র্যাকডাউন হয়েছে, সেটা আদতে কার পারপাস সার্ভ করেছে, এবং সেটার সূত্রে আমরা বলবো এই ধরনের সমাবেশ নিয়ে কতটুকু সতর্কতা আমাদের রাখা দরকার। যারা এই সংগঠনে আছেন, যারা এই সংগঠনের সাথে যুক্ত, সেটা একটু দেখা দরকার আছে। আসবো সেই জায়গায়, কিন্তু 5 মে নিয়ে আমি মনে করি যথেষ্ট সিরিয়াস কিছু একাডেমিক স্টাডি হওয়া দরকার আছে। এই যে একটা সমাবেশ হলো, এই সমাবেশে আমরা জানি যে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোর এক ধরনের নিয়ন্ত্রণ আছে তাদের মাদ্রাসার উপরে, অনেকগুলোই আবাসিক মাদ্রাসা। যারা এখানে এসেছিলেন, যারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, আমি এদের কথা সবসময় বলাও হয় যে ইভেন একটা যুদ্ধেও যে মানুষটা সত্যিকার অর্থে অস্ত্র হাতে দাঁড়িয়েছে, বা আমাদের এই যে গণ অভ্যুত্থানের আলাপ আমরা করি, সেখানেও যে মানুষটা একটা পথে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, তিনি আসলে ঠিক কী মনে করেছেন, কেন দাঁড়িয়েছেন, এটা বোঝা জরুরি। আমাদের উপর থেকে চাপিয়ে দেয়া ন্যারেটিভের এক ধরনের টেন্ডেন্সি আছে। সুতরাং হেফাজতে ইসলাম তারা কি দাবি জানিয়েছিল আমরা জানি, কিন্তু যারা পার্টিসিপেট করেছিল তারা কেন এসেছিল ওই পরিস্থিতিতে, এই জিনিসগুলোরও এক ধরনের ডকুমেন্টেশন দরকার আছে বলে মনে করি আমাদের ইতিহাসের স্বার্থে। আমরা জানি এটা একটা পাল্টা প্রতিক্রিয়ায় মনে হয় অ্যাপারেন্টলি শাহবাগে একটা বিরাট অবস্থান শুরু হয়েছিল গণজাগরণ মঞ্চ নামে।
তার পাল্টা প্রতিক্রিয়ায় সেখানে মূলত কিছু ব্লগার এক ধরনের ইসলাম বিদ্বেষী লেখা লিখতেন, তাদের সেই লেখাগুলো প্রকাশ্যে আনা হয়, পরিকল্পিতভাবে আমরা এভাবে বলবো, প্রকাশ্যে আনা হয় এবং সেটার প্রতিক্রিয়ায় শাপলা চত্বর তৈরি হয়েছে। যদিও তারা আরও বেশ কিছু দাবি দেওয়া তাদের ওর মধ্যে ছিল, আমি ভুল না করলে 13 দফা সম্ভবত। তারা আসলেন এবং আসার পর ক্র্যাকডাউন করা হলো। প্রাথমিকভাবে অন্তত আমরা এটা চাইব, মানে এখানে কত মানুষ মারা গেছে এটা এক অবিশ্বাস্য ঘোলাটের বিষয় হয়ে রয়েছে। স্বাভাবিক, শেখ হাসিনার সময় এই ঘটনা হয়েছে, তারা এগুলো ধামাচাপা দিতে চেয়েছেন। ওই ঘটনার আগে পরে মৃতের একটা সংখ্যা আওয়ামী লীগের পক্ষ থেকে, মানে সরকারের পক্ষ থেকে তৎকালীন বলা হয়েছিল মোটামুটি 25-26 জন এরকম সংখ্যাটা, কিন্তু শাপলা চত্বরে কেউ ওই ক্র্যাকডাউনের সময় কেউ মারা যায়নি বলে তারা দাবি করত। এটা ভুল ছিল। অধিকার এটা নিয়ে একটা সংখ্যা প্রকাশ করার কারণে রীতিমতো অধিকার সংগঠনটা, মানবাধিকার সংগঠনটা তীব্র সরকারি চাপের মধ্যে পড়ে এবং এখন আমরা দেখলাম হেফাজতের পক্ষ থেকে 93 জনের মৃত্যুর কথা তারা আমাদের সামনে এনেছেন বিস্তারিত দিয়ে, যদিও বলছেন এটা চূড়ান্ত তালিকা নয়, এটা আরও পাল্টাতে পারে। আমি মনে করি হেফাজতের এই ধরনের তালিকা এতদিন পরেও খুবই ডেফিনিটিভ হওয়া দরকার ছিল এবং এগুলো আরও আগে হলে আরও ভালো হতো, এটা আমাদের দরকার আছে। এবং এই সরকারের সময় গত নভেম্বরে আমরা দেখলাম একটা মামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বেশ কয়েকজনের বিরুদ্ধে, তদন্তের জন্য সময় বেঁধে দিয়েছেন। আমি নিউজে দেখলাম এটা সম্ভবত 12 মে। আমরা একটা জিনিস প্রাথমিকভাবে চাই, সেটা হলো ঘটনার সাথে জড়িতদের বিচার। অত্যন্ত বর্বর হামলা করে এই মানুষগুলোর উপরে বর্বর হামলা করে ঝাঁপিয়ে পড়েছিল সরকারের বাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে মারাত্মক মর্মান্তিক ক্র্যাকডাউন তারা চালিয়েছিল। এর বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। শুধু সেটা না, ওখানে যেভাবে মানুষজনের উপরে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছিল সেটার বিচার হতেই হবে। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমি আগের দিনেরও একটা ভিডিওতে বলেছি, যেসব হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে পাল্টা হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, সেগুলো খুব দ্রুত প্রত্যাহার করতে হবে। এই সরকারের আমলে এসে ডক্টর ইউনূস সহ বিএনপি, জামায়াত সহ বহু মানুষের হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়ে যায়, কিন্তু 9 মাস পরও হেফাজতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি। এটা খুবই ভুল। এখন আমরা আসলে ওই জায়গাটা একটু খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটল। কারো মনে হচ্ছিল সে সময় সরকার যে গণজাগরণ মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চ তৈরি করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করে তুলতে চাইছে এবং হেফাজতে ইসলামকে পাল্টা মাঠে নামিয়ে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যাবে, এটা কারো মনে হচ্ছিল। এবং আমার মনে পড়ে ওই সময়গুলোতে অনেকে এভাবেই ভাবছিলেন যে হেফাজতে ইসলাম যদি মাঠে নামে, তার সাথে যদি অন্যান্য রাজনৈতিক দল সলিডারিটি দেখিয়ে মাঠে নামে, সরকারের বিরুদ্ধে টাফ কিছু করা হয়তো সম্ভব হয়ে উঠবে। অনেকে সেভাবে ভেবেছিলেন এবং যেটা হয়, এ ধরনের মুভমেন্টে একটা ইস্যুকে সামনে রাখা হয়, যেটা এই ক্ষেত্রে ইসলামকে অবমাননার ইস্যু সামনে ছিল। 5 তারিখ যখন ক্র্যাকডাউন করা হলো, তখন এই আলাপ অনেকে করেছেন যে হেফাজতে ইসলামকে আসলে ঢাকায় এই সমাবেশের অনুমতি বা কেন দেয়া হলো, এই প্রশ্ন অনেকে তুলেছেন। কারণ সরকার চাইছিলেন, এর আগেও তারা সমাবেশ করেছেন, ঢাকার বিভিন্ন পয়েন্টে করেছেন, এখানে আসা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে তারা, এবং এই আওয়াজ ছিল যে তারা আসবেন, আসার পর তারা ওখানে বসে যেতে পারেন, এই আলাপটা কিন্তু করা হয়েছে, বসে তারা সরকারের পদত্যাগ চাইতে পারেন। এগুলো তখন খুব একটু চোখ কান খোলা রাখলেই, একটু কান পাতলেই এই সব আলাপ শোনা যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, সরকার কি এটা জানতো না যে তারা বসে যেতে পারেন? তারা শেষ পর্যন্ত তো বসে যেতে চাইলেন এবং এই যে বসে যেতে পারেন এটা জেনেও সরকার আসলে আসতে দিয়েছে। সে কারণেই এটার বেনিফিশিয়ারি কে সেটা যদি দেখি তাহলে বোঝা যাবে এটা কে ঘটিয়ে থাকতে পারে এবং পরিকল্পনাটা আদতে কার ছিল। হেফাজতে ইসলাম যখন বাংলাদেশের এরকম একটা জায়গায় এত লক্ষ মানুষ সারা দেশ থেকে আসলেন, এসে অবস্থান করলেন, সরকারের পতন চাইলেন এবং আওয়ামী লীগ তাদেরকে গুলি করে, হত্যা করে, পিটিয়ে, খুন করে এখান থেকে সরিয়ে দিতে পারলেন, তাতে দুটো জিনিস প্রমাণ আওয়ামী লীগ করতে পারল। সেটা হলো বাংলাদেশে যথেষ্ট উগ্রপন্থা তৈরি হয়েছে, ভালো রকমভাবে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা আছেন, যারা
ধর্মের সমালোচকদের, আমি আওয়ামী লীগের বয়ানের কথা বলছি, বিরুদ্ধে মৃত্যুদণ্ড চায়। এবং ওই সময় আমাদের নিশ্চয় মনে হচ্ছে কয়েকজন ধর্ম নিয়ে লেখা, ধর্মকে সমালোচনা, বিশেষ করে ইসলামকে সমালোচনা করে লেখা ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল। এটা এখন না বোঝার কোনো কারণ নেই, এগুলো শেখ হাসিনার এজেন্সিগুলো কাজটা ঘটিয়েছিল। তাতে দেখানো হলো যে এইরকমই উগ্রপন্থা বাংলাদেশে আছে, যারা এই ধরনের মতামত যারা দেন, এই ধরনের কথা যারা বলেন, তাদেরকে কুপিয়ে হত্যা করছেন। এবং হেফাজতের মতো এরকম একটা ইসলামী ফান্ডামেন্টালিস্ট গ্রুপ বাংলাদেশে এতটা শক্তি আছে। এবং যেটা জরুরি কথা, শেখ হাসিনা ইজ দেয়ার, যিনি এদেরকে পিটিয়ে খুন করে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারেন। সুতরাং বাংলাদেশে যদি এই ধরনের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে শেখ হাসিনাই একমাত্র অপশন। আমাদের মনে আছে সে সময় বিএনপি সহ প্রায় সব দল হেফাজতের সাথে সংহতি প্রকাশ করেছিলেন, সংহতি জানিয়েছিলেন। তাতে যেটা হলো, খুব কৌশলে বাকি সবাইকে এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের সাথে ট্যাগড হিসাবে প্রচার করা আওয়ামী লীগের জন্য সহজ ছিল। তখন বিএনপির সাথে জামায়াতের জোট ছিল এবং বিএনপির সাথে আরও কিছু ইসলামিস্ট দল ছিল। ফলে শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশে মৌলবাদ, ইসলামী মৌলবাদ কোট আনকোট রুখে দেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ফলে শেখ হাসিনা নির্বাচন করুক বা না করুক, শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকুক বা না থাকুক, শেখ হাসিনা যদি চুরি করুক, তাতে সারা পৃথিবীকে এই ন্যারেটিভ গেলানোর চেষ্টা হয়েছে এবং গ্লোবালি এটা সাকসেসফুলি তারা করতে পেরেছেন। সেটা হলো শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। আমরা 24-এর নির্বাচনের আগে ভারতের বহু লোকজনকে বলতে শুনেছি যে শেখ হাসিনা ভালো শাসক নন, তিনি করাপ্ট, তিনি অত্যন্ত বাজেভাবে শাসন করছেন, তিনি ভোট চুরি করেন, কিন্তু তিনি থাকতে হবে কারণ তিনি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এটা শুরুটা কিন্তু আসলে আমি মনে করি ম্যাসিভ স্কেল, অ্যান্ড শি ইজ দ্য সেভিয়ার। এই দেশকে, এই অঞ্চলকে ইসলামিক মৌলবাদ থেকে রক্ষা করার জন্য এই ন্যারেটিভটা আসলে শাপলা চত্বর দিয়ে এস্টাবলিশড হয়েছিল, যেটা তার 14 সালে একেবারে ভোটবিহীন একটা নির্বাচন করে 5 বছর ক্ষমতায় থাকার ক্ষেত্রে দুর্দান্তভাবে সাহায্য করেছিল। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এবার বুঝবো শেখ হাসিনা আসলে পরিকল্পনা করে তাদেরকে এখানে ডেকে এনেছেন, তাদেরকে অবস্থান করতে দিয়েছেন প্রাথমিকভাবে, তারপর তাদেরকে পিটিয়ে খুন করে সরিয়ে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এই যে 93 জন মানুষের মৃত্যুর কথা বলা হয়, এর আগে পরেও আরও 25-30 জন, মানে সংখ্যাটা 100 থেকে 150 হতে পারে, মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি পৃথিবীবাসীকে দেখালেন তিনি এটা করতে পারেন। এবং সারা পৃথিবীতে এই ধরনের প্রবণতা অনেক ক্ষেত্রেই আছে। এটা যদি সত্য হয়, ভবিষ্যতের জন্য আমাদের একটা সতর্কতা আছে। এটা হেফাজতে ইসলাম হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, তারা ঠিক কীভাবে কোন ইস্যুতে কতটুকু রিয়্যাক্ট করবেন, একটু বিবেচনা তাদের করা দরকার আছে, সত্যিই করা দরকার আছে। পৃথিবীটা খুবই জটিল জায়গা। পৃথিবীটা সহজে যেভাবে ভাবা হয়, যেভাবে আমরা চলা সঠিক বলে মনে করি, যেভাবে চলাটাকে ন্যায্য বলে মনে করি, পৃথিবী সেভাবে চলে না। শেখ হাসিনার সময়ে ওই ঘটনার মাসুল আমরা জাতি হিসেবে আরও 10 বছরও দিয়েছি বলতে পারি। তিনি গেছেন, কিন্তু একই রকম ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে হেফাজতে ইসলাম বা আর কেউ এই ধরনের দাবি, যে কোনো দাবি হতে পারে সেটা ন্যায্য, সেই দাবিটাও কিভাবে মাঠে আনতে হবে, কিভাবে সেটা নিয়ে কাজ করতে হবে, কোন সময়ে কাজ করতে হবে, এই ব্যাপারগুলো মাথায় রাখা আসলে জরুরি। 5 মে আমাদের অনেক কিছুর সাথে এই শিক্ষাটাও দিয়েছিল, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের দেশের ইসলামপন্থী অনেক মানুষ এই শিক্ষাটার আশপাশেও নেই। এবং আমি বিশ্বাস করি যদি এটা চলতে থাকে, এই প্রবণতা চলতে থাকে, এটা আমাদের বিপদ বাড়াবে। এই ঝুঁকির মধ্যে আমরা থেকেই যাব। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কি সত্যি মত বিরোধ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে তিনি কি করতে চাইতেছেন তা নিয়ে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।